আমার অত্যন্ত আবেগের এন্টিটি, অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় এবং বিজ্ঞ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তো আপনাদেরই একজন, আপনাদের ভাই। সুতরাং আমাকে সম্বর্ধনা দেওয়ার বিষয়টি খুব প্রাসঙ্গিক না। আমরা তো অতিথিদেরকে সম্বর্ধনা দিই, আমরা একটুখানি দূরের মানুষ হলে তাকে সম্মান দেখানোর জন্য সম্বর্ধনা দিই। I myself feel as a member of the greater Bangladesh family. তারপরেও আপনারা এখানে আমাকে সুযোগ দিয়েছেন আসার জন্যে, আমি কৃতজ্ঞতা জানাই। I feel very happy. একটি ঘটনা মনে পড়ে, এখন থেকে প্রায় 27 বছর আগে আফ্রিকার দেশ সুদানে আমি একটা সম্মেলনে অতিথি হিসাবে গিয়েছিলাম। বক্তব্য রেখে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন 5-7 জন সেখানকার উপস্থিতি সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। তাদেরকে দেখতে অনেকটা আমাদের সিঙ্গাপুর অথবা চায়না, ব্যাংকক এরকম চেহারার মানুষ মনে হলো। আমি যখন নামছি বললাম যে আপনারা কারা? তো তারা বললো যে আমরা সিঙ্গাপুরের লোক, আমরা ব্যাংককের লোক, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি, আপনাকে হ্যান্ডশেক করতে আসছি। আমি বললাম যে ওয়াই? বলছি ইউ আর ফ্রম এশিয়া, আই এম অলসো ফ্রম এশিয়া। তাহলে আমাদের পরিচয় এবং পারস্পরিক ফিলিংসের একটা ভিত্তি আছে। আমরা যখন আফ্রিকা যাই, এশিয়ান যারা আছে তারা এক এলাকার মানুষ হয়ে যায়। আমরা যখন লন্ডনে আসি, তখন বাংলাদেশের মানুষ এটি আমাদেরকে এক করে ফেলে। আমরা যখন ঢাকায় আসি, তখন আমার নির্ধারিত যে জেলা, সেই জেলার লোক যদি পাই কুমিল্লা, তো মনে হয় লোকটা বোধহয় আমার আপন মানুষ। আবার জেলা হেডকোয়ার্টারে যখন যাই, তখন উপজেলার পরিচয় আমরা এক করি। উপজেলা হেডকোয়ার্টারে যখন আসি, ইউনিয়নের পরিচয় আমরা এক করি। ইউনিয়নের মেন বাজারে যখন আসি, তখন গ্রামের পরিচয় আমরা এক হয়ে যাব। তো এটা আমরা যেটা বলেছিলাম, পূর্বটা একটা লোক আছে আমার গ্রামে। আবার আমরা যদি নিচ থেকে শুরু করি, তাহলে এটা বিস্তৃত হতে থাকে, জেলা, দেশ, আমার কন্টিনেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড। শুধু আজকের যে অনুভূতিটা ঠিক সেরকমই একটি বিষয়। কারণ এখানে আমি দলের ভিত্তিতে এখানে দাঁড়াই না, আমি বিশ্বাসের ভিত্তিতে এখানে দাঁড়াই। যদি তাই হতো, তাহলে ব্যানারে লেখা থাকতো বাংলাদেশ জামাত ইসলামী, এবং ব্যানার এটাই লেখা থাকতো যে লন্ডনস্থ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সম্বর্ধনা। আপনারা একটা মহাসত্যকে আজকে উদ্ঘাটন করে আমাকে দেওয়ার সুযোগ দিয়েছেন। উই আর ফ্রম বাংলাদেশ, উই আর ফ্রম দ্য ওয়ান ফ্যামিলি, অ্যান্ড আই মাইসেলফ ফিল এই টেস্টটাই আজকে আমাকে এখানে অনেক আনন্দ দিচ্ছে এবং নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা বা সম্মানিত, বাংলাদেশ একটি বীর জাতির দেশ, সাহসী মানুষের দেশ, ঐক্যবদ্ধ মানুষের দেশ, সংগ্রামী মানুষের দেশ, প্রতিবাদী মানুষের দেশ। এটা আমরা বারবার প্রমাণ করছি। সেই সিরাজউদ্দৌলা স্বাধীনতা হরণের ষড়যন্ত্রের সময় থেকে শুরু করে আমরা 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই এবং সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামে বাংলাদেশের আজকের যে মানচিত্র ভূখণ্ড, সেখান থেকে লোকেরা যে লড়াই শরীর হয়েছিল আমরা জানি। আমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে সফল হয়েছিলাম। 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হইনি। যদি আমরা স্বাধীন হতাম, তাহলে 30 বছরের ব্যবধানে আর একটি সশস্ত্র রক্তকহী
জীবন দেওয়ার সেই স্বাধীনতার লড়াই আমাদের অবতীর্ণ হতো। আমরা 71 সালে লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম, আবার আমরা স্বাধীন হই। যদি আমরা স্বাধীনতা 71-এ, তাহলে আমাদের জন্য আবার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রক্ত এবং জীবন দিতে হতো। আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা যদি সেদিন স্বাধীন হতাম, তাহলে 2024-এর জুলাই আগস্টে আর একটি মহা সংগ্রামের প্রয়োজন হতো। আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি, কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য মনে হয় আমার কাছে, মাত্র 8 মাসের ব্যবধানে 5 আগস্টের যে সফলতা, সর্বশ্রেণীর মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, শিক্ষিত, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, বেকার, সকল শ্রেণীর মানুষের একটি ঐক্যবদ্ধ প্রয়াস ছিল আমাদের। আমরা রাজনৈতিক দল ভুলে গিয়েছিলাম, আমরা আমাদের শ্রেণীগত বৈষম্যকে ভুলে গিয়েছিলাম। আমরা গুলি খাওয়ার পরে পাশের লোকটি মারা গিয়েছে, আমি আবার এগিয়ে গিয়েছিলাম। আপনারা দেখেছেন পুলিশের কথা, যার গায়ে গুলি লাগে সে মরে যায়, বাকি জন সামনে আসে। কথা ছিল পিছনে চলে যাওয়া, আমরা পিছনে যাই। এই যে সাহস, এই যে ত্যাগ, এই যে লড়াইয়ের মানসিকতা, এই যে অঙ্গীকার, এই যে দেশপ্রেম, এই যে পরিবর্তন আকাঙ্ক্ষা, সবটা মিলিয়ে এদেশের জনগণ ইতিহাস রচনা করেছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। আজকে আবার সেই বিবাদ, আজকে আবার ক্ষমতার দৌড়, প্রতিযোগিতা, তড়িঘড়ি, জ্ঞানতনভাবে প্রতিষ্ঠা হওয়ার আকাঙ্ক্ষা। যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের ত্যাগ কোনোভাবে তাদের সমান নয় যারা এই আন্দোলনে মারা গিয়েছে। যারা জীবিত আছে, তারা যে মারা গিয়েছে তার সমান স্যাক্রিফাইস? নো, নেভার। তো যারা জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছে, আর যারা নেতৃত্ব দিয়ে এখনো বেঁচে আছে, 26-27 বছরের এই বয়সের মানুষরা ক্ষমতার ভাগাভাগির জন্য লড়াই করাটা আমাদের ব্যর্থতার জন্য অন্যতম একটি পদাঙ্ক। সেই জন্য আমরা যে আশা করেছিলাম, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সংগ্রাম, ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ প্রয়াস, কতিপয় জায়গায় মহান ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন আমাদের যে আকাঙ্ক্ষা, সেটির বাস্তবায়ন 7-8 মাসের ব্যবধানে এটি আজকে অনেকটা কুয়াশাচ্ছন্ন, অনেকটা বিতর্কিত, অনেকটা ক্ষীণতায় রূপান্তরিত হচ্ছে। নিশ্চয় আপনারা এখান থেকেও শেষ করছেন। 2 জন মাননীয় মেয়র আছেন, আমি খুবই কৃত, অনেক ভালো বলছেন, সবাই ভালো বলছেন। And this is the depiction of the human mind, the people of Bangladesh. আমাদের জনগণের কোনো দোষ নেই। যখন এই ডাক দেওয়া হয়েছে, জনগণের স্ট্যাম্প করছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন, ভাষণ পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা, নিজের ভাষায় কথা বলার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, গুলি খেতে হয়েছে, জীবন দিতে হয়েছে। This is the single instance in the whole world, but we did it. Our seniors did it. কিছুদিন আগে সিঙ্গাপুরের এক মন্ত্রীর নেতৃত্বে আমাদের অফিসে আসছিল মত বিনিময় করার জন্য। জামাতের ফরেন অ্যাফেয়ার্স স্টাফ এখন আমার পরে দায়িত্ব আসতেছে। আমি তাদেরকে রিসিভ করলাম, বসালাম, জিজ্ঞেস করলাম যে সিঙ্গাপুর 1967 সালে স্বাধীন হয়েছে মানুষরা, এবং যেদিন স্বাধীনতা নিশ্চিত হয় সিঙ্গাপুরের, তখন নেতা আক্ষরিক করতে চোখ দিয়ে পানি ফেলেছিল যে আমি কিভাবে এই দেশকে পরিচালনা করব।
instant of time, Singapore became one of the developed nations of the world. আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে এত উন্নত হয়ে গেছো? ওয়ান সিটি ওয়ান স্টেট, একটা শহর একটা দেশ। আমি বহুবার সিঙ্গাপুর গেছি, আপনারা গিয়েছি, পুরা বিমান টেক অফ করার মতো জায়গা ওখানে। খুবই সংক্ষেপে, ভেরি ডাইরেক্টলি এবং ভেরি স্পেসিফিক্যালি সিঙ্গাপুরের সেই মিনিস্টার জবাব দিয়েছিল যে উই আর লাকি, আমরা ভাগ্যবান। কেন? উই গট এ ভেরি এফিশিয়েন্ট, প্যাট্রিয়টিক অ্যান্ড অনেস্ট লিডারশিপ। লেক ওয়ানের নাম আপনারা শুনেছেন, তার নেতৃত্বে সিঙ্গাপুর এখন আসছে। তাহলে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি 55 বছরের সেই বাংলাদেশ শাসনের ইতিহাসে তাদের সৌভাগ্য ছিল দে গট এ স্ট্রং এন্ড অনেস্ট লিডারশিপ, আর আমাদের দুর্ভাগ্য হচ্ছিল আমরা সেরকম একটি সৎ, যোগ্য, ডেডিকেটেড ফর বাংলাদেশ, ফর দ্য পিপল আমরা এটা পাইনি। স্বাধীনতার অব্যবধি পরেই আমাদের নেতাকে আফসোস করে বলতে হয়েছিল, আপনারা জানেন, যে আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। বিভিন্ন দেশ স্বর্ণের খনি পায়, আমি পেয়েছি চোরের খনি। আমি কোন ব্যক্তির সমালোচনা আজকে করব না, but that was the truth and utterance of the leadership at that time. এই কথার জবাবে একজন নেতা বাইতুল মুকাররমে বলেছিলেন, আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি দেখতে পাবো? ইতিহাস তাই বলে। 352 বিলিয়ন ডলার যদি একজনের নেতৃত্বে বাংলাদেশ থেকে চলে যায়, আর এইভাবে যদি সকলে এসে প্রতিযোগিতা করে পাচার করতে থাকে। আগে শুনেছিলাম বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। আমার মনে হয় এই কালচার যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশে আর কোনো ঝুড়ি থাকবে না, তলাবিহীন তো পাবে। We have to address this crisis irrespective of party, affiliation, belief, philosophy, inclination and choice. আপনার দুজন নিয়ম বলছেন, খুব রাখি বলছেন। বাংলাদেশে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। Politics is not business. Politics is service. আমি কিছু দিনের জন্য কিছু কোন লোকের এসে বলতো যে তাহের ভাই আমাকে 2 টন গম দেন, টিআর বলে। আমি বলতাম যে তুমি প্রজেক্ট দাও, কেন নিবা? ব্যক্তিকে তো টিআর এর গম দেওয়ার কোনো সুযোগ নেই। মসজিদের জন্য বলো, রাস্তার জন্য বলো, আমি দিয়ে দেবো। পরে আর আসে না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে 2 টন গম টিআর দিলে সে বিক্রি করে কয়েকদিন এদিক ওদিক করে চলবে। মসজিদের জন্য গম তো তার কোনো উদ্দেশ্য না। আমার আগের যে শাসন ছিল, সে এমপি সাহেব এরকম টিআর দিতেন, সবসময় তো টিআর আসে। তো একটি কবরস্থান ডেভেলপ করার জন্য 5 টন টিআর দেওয়া হয়েছে তার দলের কমিটি। 1 ফুট গমেরও কাজ হয়নি। লোকেরা যখন জিজ্ঞাসা করে যে 5 টন যে টিআর আসছে কবরের ডেভেলপমেন্টের জন্য, এটা কি করছো? তো তারা খুব লাউডলি জবাব দিত যে এটা কবরের মূর্তি রাখাই ফেলছে। সে দেশের ডেভেলপমেন্টের টিআর মূর্তি রাখা, সে দেশের জীবিতরা বাঁচবে কি করে? And that was the reality, and this is the reality. আজকে যেটা হতে হবে, আমরা রাজনীতি করব, কিন্তু দল কেন রাজনীতি করব? আমরা দেশের জন্য রাজনীতি করব, দলের জন্য রাজনীতি করব। একটি সুস্থ ধারার রাজনীতিকে আজকে প্রতিষ্ঠা করতে হবে। Here's the priority. I know
রাজনীতিবিহীন কোনো দেশ হতে পারে না। কিন্তু সে রাজনীতি হবে পজিটিভ, কনস্ট্রাকটিভ, কম্পিটিটিভ, in profession to the honesty, in profession to the service, in profession to the organizing the people, in profession the addressing the priority need of the nation. আসলে আমরা প্রতিযোগিতা করি। আমি জামাত ইসলামী, আপনি বিএনপি, আরেকজন অন্য দল, আরেকজন অন্য দল। Yes, democracy is this is the beauty of democracy of having many political parties. We appreciate this. কিন্তু আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কল্যাণ দেওয়ার, আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য, আমাদের প্রতিযোগিতা হবে ডেভেলপমেন্টের প্রতিযোগিতা, মানুষের জন্য কাছে পৌঁছানোর জন্য। ইয়েস, আজকে যদি পার্টি এ সমস্ত ক্ষেত্রে এগিয়ে যায়, মানুষের কনফিডেন্স আস্থা অর্জন করে, মানুষ তাদেরকে ভোট দেয়, উই উইল কাম দেন। আমরা হরতাল করব না, আপনি কমিটমেন্ট দিচ্ছি। সুস্থ সঠিক নির্বাচনের মাধ্যমে কেউ যদি মেজরিটি সরকার গঠন করে, আমরা সর্বপ্রথম দল যেটা অভিনন্দন জানাবো। But election has to be very fair, participatory, without being influenced by money, muscle, and so on, so. এবং এই লড়াইয়ে সংগ্রামে প্রত্যেকটি বাংলাদেশের সিটিজেনকে at home or abroad ঐক্যবদ্ধ হতে হবে। আমি খুব স্পষ্ট বলতে চাই, জামাত ইসলামীর কোন এমপি ক্যান্ডিডেট যদি অসৎ হয়, আমি জামাতের লোকদেরকে অনুরোধ করবো তাকে ভোট দেবেন না। যদি জামাত ইসলামীর কোন ক্যান্ডিডেট with a spotted character হয়, don't give vote for him. Being a Jamaat's leadership, I vote for the BNP candidate. If he is comparatively better in respect of honesty and quality and capacity, capability and dedication and commitment. মেয়ের অনেকগুলো সুন্দর সুন্দর অবজেক্টিভ ছিলেন। একটা শব্দ ছিল না, ভাবলাম যোগ করে দেবো, সেটা হচ্ছে কমিটমেন্ট। আজকে এমন একটি পরিস্থিতি, জনগণকে সিদ্ধান্ত দিতে হবে। I am a politician, I may not be honest. I am a politician, I may not be for the country, for myself. There is the responsibility of the people of Bangladesh, citizens of Bangladesh, men and women, female. They will decide for once যে আমরাই বাংলাদেশের রাজনীতিকে নির্ধারণ করব। আজকে বিষয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, পলিটিক্যাল পার্টিগুলো। নাম্বার 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। অনেকে বলে যে ইন্ডিয়া তো বড় দেশ, তাদেরকে তোয়াজ না করলে, মাথা নত না করলে, হাঁটু ভাঙা না থাকলে আমরা টিকতে পারবো না। একেবারেই ভুল কথা। মালদ্বীপ কয়েক লক্ষ মানুষের দেশ, দ্বীপ। আমি গিয়েছি মালদ্বীপ। মালদ্বীপ কি ভারতকে কিছু দেখায় দেয়নি? আমি কোনো স্পেসিফিক শব্দটা বলি না, কারণ পত্রিকায় সেগুলো মানে আমরা তো পজিটিভ কথা বলতে চাই। কিছু একটা দেখাচ্ছে তো মালদ্বীপ যদি দেখাতে পারে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, আমরা কেন মাথা নত করে সিজদা দিতে বাধ্য হব? সিজদা তো শুধু একজনের কাছে, কোথায়? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। সুতরাং
স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো, আমরা আপসহীন থাকবো। ইন্ডিয়া ইনশাআল্লাহ আমাদেরকে দখল করতে পারবে না। আমরা ছোটবেলায় বকের একটা গল্প পড়েছিলাম তো, বক কি হাড় দিচ্ছে না, বাঘও বক, বাঘের গলায় হাড় দিচ্ছিল, বাঘ কি বের করতে পারছে বকের সাহায্য ছাড়া? তো হোয়ার ইজ বক, হোয়ার ইজ বাঘ? ভেগাতে পড়লে বাঘ বক হয়, বক। This is the leadership of Bangladesh. Should be so wise, should be so brave, should be so patriot. ভারত যদি আমাদের দিকে চোখ রাঙায়, আমরা বাঘ হব, ভারতকে বক বানিয়ে দেব ইনশাআল্লাহ। পৃথিবীতে এখন ওয়ান ডট, আগে শুনতাম ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ, এখন বলে ওয়ার্ল্ড ইজ এ ডট। এরপরে কি হবে জানি না, হয়তো হইতে পারে। আমরা ছোটবেলায় দেখেছিলাম অনেকগুলা লাল পিঁপড়া একটা প্রজাপতিকে টানে নিয়ে যায়। আপনারা প্রশ্ন দেখছেন যে আমি চাই না, অনেক পিঁপড়া মিলে প্রজাপতিকে টেনে নিয়ে যায়। ভারত যদি প্রজাপতি হয় ধরে নিলাম, সারাদিনে প্রচুর পিঁপড়া তো আছে না নাই? আমরা সব পিঁপড়ার একই প্রজাপতিকে টাইনা বঙ্গোপসাগরের কাছাকাছি নেব। আমি বঙ্গোপসাগরে ফেলে দেবো বলিনি, কিন্তু আপনার বলছি এটা হচ্ছে the strength of mind of the leadership, the understanding of the responsibility of leadership, the understanding of the responsibility and commitment to the people of the leadership. আপনার কি হবে? মেরে ফেলবে। কোন এক বিরাট শক্তিশালী সাথে আপনার লড়াই করছে, কি হবে? মেরে ফেলবে। আপনি যদি রোড অ্যাক্সিডেন্ট করে মরে যান, সেটাকে মেরে ফেলা হবে, মরে যাওয়া হবে না? হবে না? তো হুইচ ওয়ান ইজ বেটার? মাথা উঁচু করে লড়াই করে মরে যাওয়া, নাকি রোড অ্যাক্সিডেন্ট করে? আমাদের নেতারা তো রোডে চড়বেন না, হেলিকপ্টারও তো অ্যাক্সিডেন্ট হয়, বিমান তো অ্যাক্সিডেন্ট হয়। ডেথ ইজ সেম। আমরা ইনশাআল্লাহ মাথা নত করব, আমরা মারা যাব, মরে যাব, শহীদ হব। মৃত্যুর সময় এই কথা বলবে যে ভারত তোমাকে মানি না। এবং আমরা যদি সেরকম হই, বাংলাদেশে ৭২-এর পর পরেই যশোর থেকে ইন্ডিয়া যখন অস্ত্র নিয়ে যাচ্ছিল, তা প্রতিবাদ করেছিলেন কে? মেজর জলিল। সেই সেক্টর কমান্ডার মেজর জলিলকে জেলে নিয়েছিল এদেশের সরকার। আমি আর লম্বা বলে সমালোচনা হবে, আজকে ঠিক করে এসেছি মনে মনে, কারোর বিরুদ্ধে কিছু বলবো না। আসলে এটা আমাদের দুর্ভাগ্য। নেতৃত্বের তো পথ দেখায়, নেতৃত্বের তো পথ দেখায়, টেনে নিয়ে যাওয়া, সেরকম নেতৃত্ব আজকে আমাদের দরকার। মেধাবী, সিনসিয়ারিটি ইজ এ মাস্ট। তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে ধরেন আপনারা এখানে যারা আছেন, আমি দুপুরে এক ভাই আমাকে খাবার দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন বললাম না, কারণ তার বাসায় দাওয়াতটা রাত, কিন্তু আমার কোনো এক কাজে দেরি হয়ে যাওয়াতে খাবার জোগাড় করছে, তো এটা খাবার দেওয়া হচ্ছে, দাওয়াত হয় নাই। আমি তার সম্পত্তির কথা জিজ্ঞেস করলাম, অনেক বিশাল সম্পদ। বাংলাদেশের সকল মানুষ যারা লন্ডনে আছে, তাদের যদি আস্থা হয় যে বাংলাদেশে গেলে 1 টাকা 10 টাকা হবে, তাদের যদি আস্থা হয় যে ওইখানে কোনো টাকা আমার তসরুফ হবে না, তাদের যদি আস্থা হয়, আপনারা যেটা বলেছেন আপনাদের সিকিউরিটির কথা, সেফটির কথা, এটা যদি নিশ্চিত হওয়া যায়,
এই দেশ থেকে আপনারা যদি ইনভেস্ট করার জন্য আমরা অনুরোধ করি, সবটাই যদি আপনারা করেন, তাহলে দেশ উন্নত হতে কয় বছর লাগবে? আজকে প্রপার্টির কথা আমরা বলছি, 2.5% ধনীদের যে টাকা জাকাত হিসাবে যাবে, আমাদের স্টেটের 7 থেকে 8 বছরে বাংলাদেশে জাকাত হওয়ার মতো ইকোনমির কতগুলো ধাপ আছে বাংলাদেশ। আমি ইকোনমিক্সে এক্সপার্ট। জাকাত, আত্মীয়দের প্রতি রেসপন্সিবিলিটি, তারপরে যদি দারিদ্রতা দূর না হয় রাষ্ট্রের ধনীদের সম্পদ প্রয়োগ করতে অধিকার, তারপরে যদি না হয় তাহলে টাকা মনে হচ্ছে একটি গ্রামে 200 মানুষ আছে, 10 কেজি চাউল আছে, সবগুলো এসব মসজিদের এখানে এই হবে, কি হবে, খিচুড়ি রান্না হবে, সকলেই খাবে। This is the Quran. And it is there in Islam. আমরা কেন বিরোধিতা করছি? প্রথম কথা হচ্ছে আমরা মুসলমানরা ইসলাম সম্পর্কে জ্ঞান। 2, আমরা প্রপাগান্ডার শিকার। আমরা বলি যে ইসলাম এটা নাই, ইসলাম আসলে মহিলাদেরকে বঞ্চিত করা হবে। তিনি আর এটা পড়ে দেখেন না যে আসলে ঠিক কিনা। পড়ে বলছে, নিজে বিশ্বাস করেন, বিশ্বাস নিজে আবার কার্য করেন। আমি ঢাকা মেডিকেল ইলেক্টেড ছিলাম এবং আই ওয়াজ দ্য অনলি মেম্বার ফ্রম ইসলামী ছাত্র শিবির প্যানেল যে ইলেক্টেড হয়েছি। আমার আগেও কেউ হয়নি, আজ পর্যন্ত আমি যখন ক্যান্ডিডেট তখন প্রচার শুরু করলো যে তাহাকে ভোট দিলে মহিলার ছাত্রী যারা আছে ওদেরকে কলেজ থেকে বের করবে। তো এটা মাঠ পাইলে, কারণ এটা তো সম্ভব না, তারা বসতেছে আর বের করবে। তারপরে বলছে যে বোরকা পরাবে এবং বোরকার রঙও বলে দিচ্ছে কালো রঙ। মেয়েরা আমার খুব কম ভোট দিচ্ছে। আমি শুধু ছেলেদের ভোটে জিএস সিলেক্টেড হলাম। আই গট মোর দেন 50% ভোট টোটাল ভোটের, আর বাকি 4 প্যানেল গেছে অর্ধেকের ভোট। ফর মেনি রিজন আমি সেটা আজকে ব্যাখ্যা করতে আসি। আমি প্রপাগান্ডার কথা বলছি। আমি ডিফি জিএস সিলেক্টেড হওয়ার পরে আই টুক সাম মেজার to attain the confidence and the support of the women students. Alhamdulillah, আমি বলেছিলাম যদি জামাত ইসলামী ক্ষমতা যায়, ইসলাম ক্ষমতা যায়, নারীদের যদি চাকরি করার অধিকার না থাকে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। কারণ আমার ওয়াইফ একজন মেডিকেল প্রফেসর, ফুল প্রফেসর। আমার মেয়ে পোস্ট গ্রাজুয়েট করায় যে বাচ্চা হয় না, ইনফার্টিলিটির উপরে শি ইজ দ্য সেকেন্ড পোস্ট গ্রাজুয়েট ডক্টর ইন বাংলাদেশ স্পেসিফিক অন দিস সাবজেক্ট। আমার থার্ড মেয়ে ব্রাকের প্রফেসর ফিজিক্সে, সে ইতালি থেকে এবং ফ্রান্স থেকে 2টা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেছে। আমার সর্বশেষ মেয়ে, সে নর্থ সাউথ থেকে আর্কিটেকচারে গ্রাজুয়েশন করে এখানে আমেরিকা আছে। আর মাত্র একটা আছে ব্যারিস্টার, আপনাদের এখানে থাকে। তাজবির আছে নাকি? আছে? আচ্ছা, আপনারা সবাই দাঁড়িয়ে গেছেন তাজবিরকে দেখার জন্য, এই জন্য তাজবিরকে আর দেখা যাবে না। ঠিক আছে, তো তাহলে একটা ছেলেরা চাকরি করতে পারবে আর সব মহিলারা তো শেষ। দিস ইজ এ রং প্রপাগান্ডা। আমি ব্রিটিশ অ্যাম্বাসেডরকে বলেছি, আমাদের অফিসে আসছিল মহিলা, তাহলে তোমরা কি বলো? হোয়াট ইউ সে? তোমাদের চেয়ে তো আমরা মোর প্রগ্রেসিভ। আমি এখানে আসলে আমি ইউরোপিয়ান ইউনিয়নের দাওয়াতে আসছিলাম। উই হ্যাড 9 মিটিংস, কতগুলো কমন প্রশ্ন, মহিলাদের কি হবে, মাইনরিটিদের কি হবে, এই সেই এমপ্লয়মেন্ট কি হবে। আমরা বলেছি এই হবে। তো বলে যে এটা যদি হয় তাহলে তার কোনো সমস্যা নেই। আমরা আসলে তো সমস্যা নেই, সমস্যা তো তোমরা। আমরা তো সমস্যা, আমরা তো সব ঠিক আছে। হযরত আয়েশা 1 লক্ষ হাদিস বর্ণনা করছেন, ঠিক না? হযরত আয়েশা যদি গিয়েছেন না, গিয়েছেন না, এরা তো ওগুলো জানে না। আউট অফ ইগনোরেন্স they are telling this, and the Muslims, all Muslims, আমরা এটা না জেনে তারা দাবতায় বিশ্বাস করছি। We are suffering from the infinity complexity. We must have confidence on us, on our religion, on our ideology, the best one. এরকম ডেমোক্রেসি না যে আপনি ইলেকশন দিচ্ছেন, ভোট সব আপনি কেটে ফেলবেন আগের দিন রাতে। এটাকে আমরা নৈশ ইলেকশন বলি, তাই না? আমাদের দেশে 2 ধরনের বাস আছে, আপনার জানেন।
নৈশ কোচ, দিবা কোচ। গতবার যারা এমপি হয়েছিল এরা সব হচ্ছে এমপি নৈশ। কি এমপি রাতের বেলায় কি হচ্ছে, দিনে তো হবে, যে একজন দিবা ছিল। সো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। থার্ড, ফেয়ার ইলেকশন। ফেয়ার অনেক শব্দ আছে, সবগুলো মিলে যেটা আমার নোটিশ আছে আমি শেষ করব। ইলেকশন। ফোর্থ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, করাপশন মুক্ত, নো করাপশন। ফিফথ, মোরাল বেসড সোসাইটি। সিক্সথ বলি সিক্সথ, enlightened, empowered education system, need-based education. এই ছটা বিষয়ে যদি বিএনপি, জামাত, অন্যান্যরা, ইসলামী দলগুলো, সেকুলার দলগুলো, রাইটিস্টেরা, লেফটিস্টেরা, রাইট টু দি সেন্টার, লেফট টু দি সেন্টার, রাইট, এইভাবে সকলে আমরা যদি একসাথে হই, ঐক্যবদ্ধ হয়ে জনগণ আস্থা পাবে এবং এরকম একটি নতুন বাংলাদেশ 54 বছরের ব্যর্থতা কাটিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারব ইনশাআল্লাহ। জামাত ইসলামী সেই স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আমি তো বলেছিলাম দল আমার একটা থাকবে, কিন্তু সত্যের সঠিকতার প্রশ্নে, দেশের প্রশ্নে আমার বাংলাদেশ। I am for Bangladesh, I am of Bangladesh, I am by Bangladesh. That should be the slogan for this time, for the time being. Let us have a new Bangladesh. যা যা দরকার সেগুলো গড়ে তুলি। That there will be fair competition to run the government and the country. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো জিনিস এখানে আসছে, সরি আমি এটা দিয়ে শুরু করতে চাইছিলাম। প্রথম হচ্ছে প্রবাসীরা অবশ্যই ভোটের অধিকার পেতে হবে এবং এইবার অফিসিয়ালি যে রিফর্মসের প্রস্তাব আমরা দিয়েছি সেই রিফর্মসের প্রস্তাবে এটা খুব স্পষ্ট করে বলতে দিয়েছি এবং আমি আশা করি ইনশাআল্লাহ সফল হবে। কারণ সরকারের পক্ষ থেকে যে রিফর্মস কমিশনগুলো হয়েছে তারাও প্রবাসীদের ভোটের ব্যাপারে প্রস্তাবনা নিয়ে আসছে। কিছুটা ডিফারেন্স হচ্ছে ওয়ে, তারা বলছে বা প্রক্সি, আমরা বলছি নো প্রক্সি, ডাইরেক্ট। কারণ প্রক্সি দিলে আব্দুল রহিমকে প্রক্সির অথরাইজ করলো, আব্দুল করিম দিতে চায় একে, আব্দুল রহিম প্রক্সির অথরিটি পাইয়া দিয়ে দিল বিকে, তাহলে তো ডিফ্লেকশন। সুতরাং উই আর স্ট্রেসিং অন দিস দ্যাট দেয়ার শুড বি এ ইলেকট্রিক্যাল ভোটিং সিস্টেম। এটার জন্য যদি 2 মাস 3 মাস বেশি দিতে হয়, টেক ইট। আমাদের প্রায় 11 মিলিয়ন ভোটার্স বাংলাদেশ, উই আর ভেরি সিরিয়াস ফর দিস। এটাকে আমরা কমনলি উঠাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ টিয়ার সিস্টেমও চাই, আমি সেটা দেখতে চাই। 2 নম্বর, দ্বৈত নাগরিকত্বের ব্যাপার যেটা একটা অফিসিয়াল আমরা আলোচনা করবো। আমার পার্সোনাল মত হচ্ছে বিদেশে নাগরিকত্ব আছে এমন ভাইদেরকে ইলেকশন করার সুবিধা দেওয়া উচিত। তবে কেউ যদি এমপি ইলেক্টেড হয়ে যায় তাহলে তাকে সারেন্ডার করতে হবে। কারণ আপনি দুটো দেশের এমপিতে একসাথে দিতে পারবেন না। ধরুন আপনি বাংলাদেশের এমপি হলেন, আবার আপনি ব্রিটিশের নাগরিক, ব্রিটিশের এমপি হয়ে গেলেন, তাহলে একজন তো 2টা পার্লামেন্টের এমপি একটা হতে পারে। এখানে কতগুলো লিগেল ওথের ব্যাপার আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে দ্বৈত নাগরিকেরা সিটিজেনশিপ রেখেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারার যে সুযোগটি, সেটা অবশ্যই দেওয়া হচ্ছে বলে আমি ব্যক্তিগত মনে করি। তবে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। আর ভোটিং রাইটের ব্যাপারে অলরেডি আমরা রেজ ইস্যু ভেরি সিরিয়াসলি। উইল গো টু দি এন্ড অফ দিস ইনশাআল্লাহ অ্যান্ড হোপ আমরা এটা সাকসেসফুল হব। আমার 6টা ইউনিয়নের 6টা জেলার বাইরে কিছু স্মারক দিয়েছে, এর ভিতরে মেজরিটিগুলো কিন্তু আমরা চাচ্ছি, যেমন কুমিল্লা ডিভিশন, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কথা বলছি উপদেষ্টাদের সাথে, তারা চাচ্ছে শেষ মুহূর্তে করবে যাতে রেভিনিউটা পরে গভর্নমেন্টের উপর নিয়ে পড়ে। আমাদের এখানে বিমানবন্দর ইস্যুটা খুবই স্ট্রং এবং যুক্তি আছে, আমরা সেটা চাচ্ছি। আমরা আশা করি আমরা সেখানে যেতে পারবো। একটা দাবি আপনারা করেন নাই যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের গমতি যদি বাঁধ ভেঙে যায় তাহলে পুরো শহরকে উড়ে দিয়ে যাবে। আমি এটা নিয়ে আর বেশি বলবো না, তাই বাকি ডিস্ট্রিক্টের তো অনেক দাবি আছে। শুধু একটা কথা বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় বাঁচে, উই আর নট ফর পাওয়ার। আমি বলেছি আপনি যদি এমপি হবেন, অনেক
অনেক বিশাল ভোটে আপনি এমপি হলেন, রাতের বেলা হার্ট অ্যাটাক করে মরে গেলেন, লাভের কিছু। সুতরাং উই আর নট ফর দ্যাট, উই ওয়ান্ট টু ওয়ার্ক সিনসিয়ারলি, আল্লাহর হস্তে আমরা করতে চাই। যদি আল্লাহ আমাদের ক্ষমতা দেয়, আমরা সারা বাংলাদেশে প্রায়োরিটি ওয়াইজ, নিড ওয়াইজ সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ইনভলভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, নেখায়াত দান করুক, সুস্বাস্থ্য দান করুক, বাচ্চাত্ব দান করুক, সমৃদ্ধি দান করুক, হ্যাপিনেস দান করুক। আমরা জানি যে করেছিলাম হ্যাপিনেস কনসেশন কন্টেনমেন্ট, আমরা যদি সেটা অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের সংবর্ধিত নেতা, আমাদের প্রিয় বড় ভাই রাহবার, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রবাসী লন্ডনের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এখানে কথা বলার কথা ছিল না, শুধু তাহের ভাই এখানে এসছেন, আমি তাহের ভাইয়ের কাছে আসার জন্য এখানে চলে এসেছি। আপনারা আমাকে কথা বলার সুযোগ দিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদের সাথে একটা জিনিস জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে জুলুম করে, মানুষ যে নির্যাতন করে, এটাকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, মোটেই ছেড়ে দেন না। আজকের দিন, বছরের প্রথম দিন, এই দিনটাতে দেখেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে পহেলা বৈশাখ হিসাবে চারুকলা থেকে উদযাপন করা হতো। যারা এই উদযাপন করতেন, যারা এই নেতৃত্ব দিতেন, সেই নেত্রীর ছবি আজকে দেখে খুব অবাক হলাম, আশ্চর্য হলাম। আল্লাহ তো ছেড়ে দেন নাই, আমরা তো ধরেও রাখতে চাইনি। আশ্চর্যের ব্যাপার হলো যে এই দুনিয়ার মাটিতে তারা যে জিল্লতি নিয়ে গেল, আমরা কিন্তু সেই জিল্লতি পাই নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, আমাদেরকে ধর্ষক বানানো হলো, আমাদেরকে রাজাকার বানানো হলো। বাংলাদেশ জামাত ইসলামী করলে রাজাকার হয়ে যায়, জামাত ইসলামী করলে পাকিস্তানের দালাল হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা পাকিস্তানের সাথে আত্মীয়তাও করে না, তাদের এখানে বাড়িও বানায় না, ঘরও বানায় না, ব্যবসাও করে না। কিন্তু বিপদ আসলে বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে পালিয়েও যায় না। কিন্তু যারা ভারতের দালালি করে, তারা ঠিকই কিন্তু ভারতেই পালিয়ে যায়। কাজেই আপনারা আগামী দিনে এই জামাত ইসলামীকে যে সাহায্য করেছেন এতদিন ধরে, আমি বিশেষ করে আরো একটা কারণে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য রাজি হয়েছি, ধন্যবাদ দেওয়ার জন্য। যে 2010 সালের 29 জুন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করার পর থেকে বাংলাদেশে যেভাবে তার আন্দোলন হয়েছে, মুক্তির জন্য আন্দোলন হয়েছে, প্রতিবাদের জন্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সাথে লন্ডনের এই মানুষগুলি একই রকম ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশে বসে যতটুকু আন্দোলন করতে পেরেছি, তার থেকে অনেক বেশি শক্তভাবে, দৃঢ়ভাবে আপনারা আন্দোলন করতে পেরেছেন। এই কারণে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে যে ব্যক্তিটার জন্য, ভালোবাসার জন্য, যে ব্যক্তির জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন, মুক্তি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বারা যতটুকু খেদমত দেওয়া নিয়েছেন, আল্লাহ যেন তার সেই খেদমতগুলো কবুল করেন। তার যে স্বপ্ন ছিল, প্রতি মাহফিলের মধ্যে দুইটি কথা বারবার তিনি বলতেন। একটা হলো যে আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু দেয়, তাকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জেলের মধ্যে বন্দী রেখে এটা ক্ষান্ত হন নাই, বরঞ্চ তাকে মিথ্যে কথা বলে সুস্থ একটি মানুষকে হাসপাতালে নিয়ে এসে তাকে ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি আল্লাহ তাআলা তাকে এই মৃত্যু, শহীদি শাহাদাতের মর্যাদা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ, আমিন। সেই সাথে তার আরেকটি স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে তিনি মৃত্যুর কামনা করেছেন। আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন বলে যে আল্লামা সাঈদীর সমস্ত কথাই এখন একে একে করে সত্যি হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেমন ভাবে সব কথা সত্যি হচ্ছে, ঠিক তেমনি ভাবে আগামী একটি দিন আসছে, কোরআনের দিন তৈরি হবে ইনশাআল্লাহ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আল্লামা সাঈদীর প্রতিটি কথা যদি সত্য হয়, কোরআনের কথা যদি হয়, তবে এই কথাও সত্যি যে আগামী দিন যে সূর্য উঠবে সেটা ইসলামের সূর্য, আগামী দিনের যে পার্লামেন্ট হবে সেটা কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ।
আপনারা অতীতে যে সহযোগিতা করেছেন আগামীতেও একইভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী প্রস্তুত, গোটা বাংলাদেশের মানুষ প্রস্তুত, গোটা বাংলাদেশের মানুষ দেখতে চায় আগামীতে বাংলাদেশ জাতীয় সংসদের লিডিং এ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী প্রধান অতিথি, সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের সিভিক রিসেপশনের সম্মানিত ডেলিগেটবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, যিনি আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন সকল দিক থেকে, তার জন্য সিভিক রিসেপশন। আমি খুব বেশি লম্বা কথা বলবো না, প্রথমেই কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবী আবাদ করবে যারা কম্পিটেন্ট, যারা যোগ্য। এই অনুবাদটি আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী করেছিলেন। এই আয়াতটি ফিলিস্তিন মুক্তি আন্দোলনের খালেদ মিছিলের অন্যতম প্রিয় আয়াত। ডাক্তার তাহের ভাই প্রসঙ্গে আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি। ডাক্তার তাহের এবং আমি একই অঞ্চলের মানুষ। তাহেরকে আমি খুব কাছ থেকে চিনি। ওনার এরিয়াতে উনি যখন রাজনীতি শুরু করে, আমি তখন শিবিরে জয়েন করেছি। ওনার এরিয়াটি মূলত ন্যাপ এবং আওয়ামী লীগ প্রভাবাধীন এরিয়া ছিল। আমার এরিয়াটিও ন্যাপ প্রভাবাধীন এরিয়া ছিল, মানে কাজী আহমদ সাহেবের এরিয়া। কাজী আহমদ সাহেব ওনার পূর্বে ওই এলাকার প্রধান নেতা ছিলেন, জাতীয় নেতা ছিলেন, আন্তর্জাতিক নেতা ছিলেন। আওয়ামী লীগ এবং বাম ঘরানার এলাকা হিসাবে এই অঞ্চলটি পরিচিত ছিল। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় আরো অন্যান্য অনেকগুলা চ্যালেঞ্জ জামাতকে এবং তাহের ভাইকে ফেস করতে হয়েছে। কিন্তু আমি যে আয়াতটিতে বলেছিলাম, যেই ডাক্তার তাহের ক্লাস 5 বৃত্তি পেয়েছেন, ক্লাস 8 বৃত্তি পেয়েছেন, মেট থেকে 3rd স্ট্যান্ড করেছেন, ডাকসুর জিএস হয়েছেন, সেই তাহের যখন 14 গ্রামের হাল ধরেছেন, কোরআনের বক্তব্যের মতো 14 গ্রামকে চেঞ্জ করে দিয়েছেন। শুধু 14 গ্রাম নয়, পুরো বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির সবচেয়ে মজলুম, নির্যাতিত ছাত্র সংগঠন ছিলেন। ডাক্তার তাহের ভাই যখন নেতৃত্বে আসলেন, ছাত্র শিবির অন দ্য গ্রাউন্ড and on the intellectual field, nationally এবং internationally, on the witness, under the leadership of Dr. Taher, they challenged successfully and সফলতার সহিত চ্যালেঞ্জ মোকাবিলা করে ছাত্র শিবিরকে একটি জাতীয় ছাত্র সংগঠনে পরিণত করেছেন, সফল ছাত্র সংগঠনে পরিণত করেছেন। সকল দিক থেকে মেধাবী, যোগ্য ছাত্রদের সংগঠনে পরিণত করেছেন। ছাত্র জীবন শেষ করে উনি যখন কর্মজীবনে গেলেন, জামাত ইসলামী রাজনীতি গেলেন, জামাত ইসলামীকেও তিনি অনেকগুলো গুণগত পরিবর্তন নিয়ে এসেছেন। কারা গুণগত পরিবর্তন আনতে পারে? Those who can think outside of the box. Dr. Taher never thought inside the box, but উনি জামাত ইসলামীর স্পিরিটকে সম্পূর্ণরূপে ধারণ করেন। গতকাল যারা সংগঠনের প্রোগ্রামে ছিলেন, দায়িত্ব সুন্দরী যে প্রোগ্রাম যারা শুনেছেন তারা খেয়াল করবেন, আমি বিমোহিত হয়ে গিয়েছিলাম যে অনেকে বলতেন ডাক্তার তাহের আউটসাইড অফ দ্য থিং চিন্তা করতে করতে হয়তো সংগঠনের স্পিরিট থেকে ডিফারেন্ট চিন্তা করেন কিনা। সংগঠনের স্পিরিটকে ধারণ করার মতো
এবং যিনি সম্পূর্ণরূপে ধারণ করেন, তা কালকে ওনার বক্তব্যে প্রমাণিত হয়েছে। নজরুল ভাই ছিলেন, সাবির ভাই ছিলেন, আমাদের অন্যান্য আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, আমির জামাতে ছিলেনই। ওনার বক্সের বাহিরে চিন্তা ভাবনার রেজাল্ট হিসাবে আমি এই বিপ্লবের পরে 3 বার বাংলাদেশে গিয়েছি। আপনারা যাদেরকে পলিটিক্যাল স্পেকট্রামে স্টেক হোল্ডার্স দেখেন, আরো অনেকগুলো স্টেক হোল্ডার্স রয়েছে, ডিপ স্টেটের স্টেক হোল্ডার্স রয়েছে। আই হ্যাড দ্য অপরচুনিটি যে তাদের সাথে কথা বলার, তাদের সাথে ইন্টারেক্ট করার। তারা একটি নাম উচ্চারণ করেছে, সেটি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, who could successfully impact আমির জামাত। আমির জামাতের পরিধিটা অনেক বিশাল বড়, কিন্তু বাংলাদেশের ডিপ স্টেট যারা পরিচালনা করে, যারা মনে করে there is no alternative to Dr. Taher, এবং আমির জামাতকে আমি জামাতের নির্বাহী পরিষদ সম্পর্কে আমার পার্সোনাল মূল্যায়ন বলেছিলাম। এর মধ্যে আমার একটি কমেন্ট ছিল, there is no alternative to Dr. Taher. There will not be any alternative to Dr. Taher. আমরা বিশ্বাস করি ডক্টর তাহের ছাত্র জীবনে যেমন ছাত্র শিবিরকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, আমরা যেই ছাত্র শিবির করে গর্বিত হয়েছি, জামাত ইসলামীকেও ইসলাম, মডার্নিজম, আধুনিক সভ্যতার সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে জামাত ইসলামীকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দেবেন। আমার গর্বে বুক ভরে গিয়েছিল যখন আমার বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা স্টেক হোল্ডার, তারা যখন এক বাক্যে একটি নাম বলে, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আশা করব আমরা সকলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্পিরিটকে ধারণ করতে পারবো, এবং উনি আমাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, বাংলাদেশের ইসলামী আন্দোলনকে একটি অনন্য উচ্চতায় পৌঁছিয়ে নিয়ে যাবেন। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। প্রবাসী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, আমাদের সবারই একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক বেশি জানেন। উপস্থিত আছেন আমার আরেকজন প্রাণপ্রিয় ভাই, বাংলাদেশ বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাঈদী ভাই এনে আছেন। আমি সবার নাম বলছি না, অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভাইরা আমার, আমি বেশি কিছু বলবো না, জাস্ট কয়েকটা বিষয় বলেই আমি শেষ করবো। সেটা হচ্ছে, প্রথমত বাংলাদেশ নামক যে দেশকে আমরা পেয়েছি এক সাগর রক্তের বিনিময়ে, যার জন্যে শুধুমাত্র 1971 না, তার আগে থেকেও আমরা লড়াই করেছি। 47 থেকে শুরু করে 52 থেকে 71, এবং আবার সেই বাংলাদেশের জন্যেই আমাদেরকে সেই 5ই আগস্ট পর্যন্ত অসংখ্য জীবন, রক্ত, খুন, গুম, জেল, জুলুম, হুলিয়া, অসংখ্য মানুষের রক্ত এখানে দিতে হয়েছে। আমরা অসংখ্য লিডারকে আমাদের হারিয়েছি। মিথ্যা মামলায় আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত ত্যাগ, কোরবানি, তিতিক্ষার বিনিময়ে একটি নতুন করে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই যে অস্ত্র ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে আর কোনো অপশক্তি কোনো অবস্থাতে ছিনিয়ে নিতে পারবে না। এই সালে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল, জুলুম, হুলিয়া এবং কোরবানি, ত্যাগ, কোরবানি নাজরাতে পেশ করেছি। তার বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না। আমাদের এদিকে কোনো প্রতিবেশী কান্ট্রি যাদেরকে আমরা প্রতিবেশী আচরণ করার জন্য অনুরোধ জানাই, যদি আমাদের দিকে
রক্ত চক্ষু দিয়ে তাকান, তাহলে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমরাও চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আমাদেরকে কখনো আপনারা বশ্যতা মানাতে পারবেন না। ডক্টর সৈয়দ আব্দুল আহমদ তাহের এর সম্মানে অনুষ্ঠিত সিভিক রিসেপশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাণপুরুষ আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর সৈয়দ আব্দুল আহমদ তাহের, উপস্থিত ট্রাহামেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার আমার ভাই কাউন্সিলর খালেদ সাইফুদ্দিন, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যাতে আমরা সিভিক রিসেপশন দিচ্ছি, বাংলাদেশের একজন সিজন্ড পলিটিশিয়ান, অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতি যারা আমরা পর্যবেক্ষণ করি, দেখি, তার মতো মেধাবী রাজনীতিবিদ খুব কমই আছেন। বাংলাদেশের সর্বোচ্চ এবং মর্যাদা সম্পন্ন মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছেন, ঢাকা মেডিকেল থেকে। শুধু মেধাবী ছাত্র ছিলেন না, অত্যন্ত তুখুর রাজনীতিবিদ ছিলেন। দামেস্কুর নির্বাচিত GS ছিলেন। যদি স্বৈরাচারী সরকার বাতিল না করত, পরের বছর উনি BP হতেন। উনি একটা বৃহৎ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় সভাপতির বক্তব্য, তার বক্তব্য এখন যারা প্রজন্ম তারা হয়তো বুঝবেন না, তাকে চিনতে হলে যেতে হবে 80-র দশকে। এখনো ইউটিউবে তার বক্তব্য হয়তো পাওয়া যাবে। লক্ষ লক্ষ তরুণ যুবক যার বক্তব্যে অনুপ্রাণিত হতেন। সেই মহান ব্যক্তিত্ব, সিজন্ড পলিটিশিয়ান, মেধাবী রাজনীতিবিদ আমাদের সামনে। আপনাকে লন্ডনে স্বাগত জানাচ্ছি। কমিউনিটির পক্ষ থেকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি এই সুযোগে আপনার সামনে দুটি কথা তুলে ধরতে চাই। সম্মানিত সম্বর্ধিত অতিথি, যেহেতু আপনার দল বাংলাদেশের অন্যতম বৃহৎ দল এবং বাংলাদেশের রাজনীতি যেদিকে মোড় নিচ্ছে, হয়তো জনগণের বুটে আপনারা ক্ষমতায় চলে যেতে পারেন। সুতরাং এখনো আপনারা প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কান, মাথা তাদের সহজে পেয়ে যান। সুতরাং আপনাদের কাছে দুটি কথা তুলে ধরতে চাই আপনার মাধ্যমে, যেহেতু বৃহৎ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনি। এক নম্বর হচ্ছে, প্রায় 1/10, 10 ভাগের 1 ভাগ বাংলাদেশি দেশের বাইরে বসবাস করেন। 1,50,00,000 লোক দেশের বাইরে বসবাস করেন। 54 বছরে রাজনৈতিক দলগুলা প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়ার নামে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ পৃথিবীর আমি গুণে দেখেছি 121টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসংঘের, তাদের টোটাল জনসংখ্যা 1.5 কোটি নয়। এত বিপুল সংখ্যক জনগণকে বাইপাস করে তাদেরকে বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখা থেকে বাইপাস করে, অবজ্ঞা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। অতীতে রাজনৈতিক দলগুলা যারা ক্ষমতায় ছিল তারা ভোটাধিকার দেয় নাই, ভবিষ্যতেও দেব বলে আমরা বিশ্বাস করি না, আস্থা রাখতে চাই না। এই জন্য বর্তমান সরকার ক্ষমতা থাকতে প্রবাসীদের ভোটাধিকার এনশিওর করতে হবে। আপনার মাধ্যমে আমরা স্পষ্ট দাবি জানাতে চাই আপনার দলের সর্বোচ্চ পর্যায়ে এবং সরকারের কাছে, যেহেতু সরকারের কান আপনারা সহজে পেয়ে যান, যে প্রবাসীদেরকে আগামী ইলেকশনে, আগামী নির্বাচনে, সাধারণ নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। সম্মানিত প্রধান অতিথি, সম্বর্ধিত অতিথি, দেখেন, গত 54 বছর আমাদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে শুধুমাত্র রেমিটেন্স চাওয়া হয়েছে। আমরা রেমিটেন্স দিয়েছি। মূলত বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স।
আমরা কি শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়েই যেতে থাকবো? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? এজন্য আমরা চাই এখন সময় এসেছে প্রবাস থেকে আর্থিক রেমিটেন্সের পাশাপাশি ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠাতে হবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 1-2 জনকে নিচ্ছেন দেশের বাইরে থেকে। আমরা চাই 1.5 কোটি প্রবাসী থেকে দেশ পরিচালনার জন্য মেধাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে। আপনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে আমরা এই দাবি তুলে ধরতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স, তাদের পার্লামেন্টে 12 জন এমপি আছেন যারা তাদের প্রবাসী দ্বারা ইলেক্টেড হন। আস্থা পৃথিবীকে তারা 12টা নির্বাচনী এলাকায় ভাগ করেছে। এই ইউকে হচ্ছে 3 নম্বর কনস্টিটিউয়েন্সির পার্ট। তো তারা যদি প্রবাসীরা ভোট দিয়ে 12 জন এমপি তাদের পার্লামেন্টে পাঠাতে চায়, আমরা তো সেটা চাচ্ছি না, হয়তো পরে চাইব, কিন্তু আমাদের বেসিক রাইট ভোটাধিকার তো অবশ্যই দিতে হবে। সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে, সম্বোধন অতিথির মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই দাবি জানাতে চাই, মুক্তিযুদ্ধের সময় এই প্রবাস থেকে যে ভূমিকা পালন করেছে সেকেন্ড টু নান, ইতিহাস খুঁজতে আপনি পাবেন না। যখন স্বাধীনতার পরে একটা পয়সাও পার্সে ছিল না, তখনও £500,000 এই বিলেত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি পার্লামেন্টে ফ্রান্সের মতো 10 জন 12 জন এমপি চাই, ওটা তো খুব বেশি চাওয়া হবে না, কিন্তু আমরা সেটাও চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার, বেসিক রাইট এইটা দিতে হবে। সুতরাং আমরা চাই যে কোনো কিছুর বিনিময় হলেও আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে এটা নিশ্চিত করা। সম্মানিত সুধীমণ্ডলী, আরেকটি পয়েন্ট আমি বলে শেষ করছি। আজকে মডার্ন টেকনোলজির যুগে দ্বৈত নাগরিকত্বর গেড়াকলে ফেলে প্রবাসীদেরকে আর আটকিয়ে রাখবেন না। কানাডার প্রধানমন্ত্রী যদি 3টা দেশের নাগরিকত্ব নিয়ে হতে পারে, ব্রিটেন, কানাডা এবং আইরিশ, তাহলে দ্বৈত নাগরিকরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও কেন তারা দেশের নীতি নির্ধারণী ব্যাপারে পার্টিসিপেট করতে পারবে না? I believe under the new leadership of Dr. Muhammad Yunus and the leadership in the foreseeable future after the election, hopefully is going to be led by Bangladesh Jamaat Islami, inshallah. Bangladesh will emerge as a country of democracy, rule of law, equal opportunity for each and every citizen of Bangladesh, regardless of their race, religion, ethnicity, and gender. বাংলাদেশের বাহিরে আমরা যারা প্রবাসী বাংলাদেশী হিসাবে বাংলাদেশকে স্বপ্ন দেখি, সেটা শুরু হয়েছে প্রায় 100 বছর আগ থেকে, যখন ব্রিটেনে বাংলাদেশিরা আসা শুরু হয়েছে। আমাদের মুরব্বীরা এখানে এসেছেন রুজি রোজগার করার জন্য, বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধশালী দেশ করার জন্য। আস্তে আস্তে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছেন, রাস্তায় গুলি খেয়েছেন, আন্দোলনে তারা গর্জে উঠেছেন। আমরা প্রবাসী বাংলাদেশিরা, আপনারা আমাদের মুরব্বীরা, আপনারা সবাই ট্রাফালগার স্কোয়ারে, পার্লামেন্ট স্কোয়ারে, আলতাবালি পার্কে গর্জে উঠেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর। আমাদের যৌবন কিশোর কেটেছে বাংলাদেশে। আমরা বাংলাদেশের পলিটিক্স দেখেছি, আমরাও মিছিল মিটিং করেছি। আজকে 54 বছর স্বাধীন। অনেক দেশ 54 বছর অনেক আগে, মালয়েশিয়া কোথায় ছিল আর মালয়েশিয়া কোথায় চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশ বারবার আমরা আশা তো হয়েছি। 90-এর গণ আন্দোলনে আমাদের মনে একটা আশা জাগিয়েছিল, কিন্তু আপনারা গত 17 বছর দেখেছেন। আমি ছোট্ট একটা কথা 2015-এ যখন আমি
আমি দেশে যাই, আমার বাড়ি বিশ্বনাথে, তখন বিএনপির ডাকা অবরোধ ছিল। আমার কাছে পুলিশ অফিসার দেখা করতে আইলো। ডেইলি রাত্রে 11টার সময় বিশ্বনাথের খাজানশিপুর একটা এরিয়া আছে, ওরা অপারেশনে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম আপনারা খাজানশি এরিয়া কেন যান? তো খাজানশি এরিয়া হচ্ছে বিশ্বনাথের সবচেয়ে জামাতের স্ট্রং হোল্ড। kicked out the ex-regime, but the reality for the foreign Bangladeshi is completely different. While we work so hard at the foreign Bangladeshi, 15 million young voters contributing around 5.5% of the GDP for Bangladesh. But very sadly, since over 54 years, our voting rights has been taken away. No political parties came out and to work for our voice to be heard in the new national elections. This is not only the cases, our day-to-day birth certificates, NIDs, and the Bangladeshi passport is a nightmare for us. This is not only the cases. The second generation is completely undercut and won't be able to prove their origin as a Bangladeshis. So I must want in this session, as a foreign Bangladeshi businessman, I would like to urge to Bangladesh Jamaat Islam not to entertain any elections until 15 million voters right. সবাই আছে তার ব্যক্তিগত দিয়ে বরণ করে নিচ্ছেন। যে মোস্তাক ভাই, আমাদের ব্যারিস্টার মোস্তাক ভাইকে একটু মিষ্টিতে আসার জন্য অনুরোধ করছি। আমরা সকলের পক্ষ থেকে শামীম সাইদি ভাইকে অনুরোধ করব মিষ্টিতে আসার জন্য। আমি ভাই প্লিজ একটু মিষ্টিতে আসতে ভালো হতো। আমাদের স্বাগত বক্তা আমাদের লতিফ ভাই প্লিজ। সবার পক্ষ থেকে মেহমানকে পেশ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কমিউনিটির নেতৃত্ব। নারায়ে তাকবীর। ফখরুল ইসলাম ভাইকে অনুরোধ করবো সভাপতির বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।